আসসালামু আলাইকুম। আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ভৌত রসায়ন ২ এর তাপগতিবিজ্ঞান যে আমাদের যে অধ্যায়টি আছে, তাপগতিবিজ্ঞান অধ্যায় থেকে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লসিয়াস-ক্যাপলান সমীকরণ হচ্ছে আমরা আজকে প্রতিপাদন করব। তার আগে আপনাদেরকে আমি বলি যে আমরা কিন্তু ইতিমধ্যেই 2025 সালের জানুয়ারির যে 4 তারিখে আমাদের যে ভৌত রসায়ন 2 পরীক্ষাটি হবে তার সাজেশন আমরা ইতিমধ্যেই আমাদের ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি হেল্পলাইন আপলোড করেছি। আপনারা যারা এখনো পাননি সাজেশনটি, আপনারা সাজেশনটি সংগ্রহ করে নেবেন। সেই সাজেশন থেকেই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে তাদের মধ্যে থেকেই এই একটা প্রশ্ন যে ক্লসিয়াস-ক্যাপলান সমীকরণ, এটাকে আমরা কিভাবে সহজে প্রতিপাদন করা যায় সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো আপনাদের যদি ভালো রেসপন্স আমি পাই, সেক্ষেত্রে আমার যে সাজেশনটি আমি আপলোড করেছি সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, যেগুলো হচ্ছে যেই সমীকরণগুলো প্রতিপাদন আসলে কঠিন এবং ইম্পর্টেন্ট, আপনাদের বুঝতে অনেকের সমস্যা হয়, সেই সমীকরণগুলো আপনাদেরকে আমি সহজে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। তাহলে চলেন আমরা শুরু করি যে ক্লসিয়াস-ক্যাপলান সমীকরণ আমরা প্রতিপাদন করব। তাহলে ক্লসিয়াস-ক্যাপলান সমীকরণ প্রতিপাদন করার জন্য আমরা দুইটা দশা নিব। আচ্ছা, প্রথমত আসি যে আমাদের দশা বলতে হচ্ছে আমরা তাহলে কি বুঝতেছি যে আমাদের দশা। তাহলে দেখেন, দশা এমন একটি অবস্থা। আচ্ছা, আমি যদি একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেক্ষেত্রে দেখেন, আমরা জানি যে পানি হচ্ছে কি থাকে, পানি কঠিন অবস্থায় যখন থাকে তখন বরফের রূপে থাকে, আর পানি যখন হচ্ছে আমাদের তরল অবস্থায়ও থাকতে পারে। এবং পানি কি অবস্থায় থাকতে পারে? পানি হচ্ছে আমাদের গ্যাসীয় অবস্থায়ও থাকতে পারে। তাহলে যখন কঠিন অবস্থায় থাকে তখন আমরা সলিড দ্বারা প্রকাশ করি, যখন তরল অবস্থায় থাকে তখন আমরা লিকুইড দ্বারা প্রকাশ করি, এবং যখন গ্যাসীয় অবস্থায় থাকে তখন আমরা জি দ্বারা প্রকাশ করি। তাহলে দেখেন, এই যে পানির যখন কঠিন অবস্থায় থাকতেছে এটা হচ্ছে পানির কঠিন দশা, যখন তরল অবস্থায় থাকতেছে তখন পানিটা তরল দশা, আর যখন হচ্ছে আমাদের গ্যাসীয় অবস্থায় থাকতেছে তখন সেটা হচ্ছে আমাদের গ্যাসীয় দশা। তাহলে এই ধরনের আমাদের কোনো একটা পদার্থ, আমাদের যে কোনো একটা পদার্থ হইতে পারে, এখানে পানি হইতে পারে, অন্য কিছু যে কোনো একটা পদার্থ হইতে পারে। তো আমরা এমন দুইটা দশা নিচ্ছি, এখানে হচ্ছে আমাদের দুইটা দশা নিচ্ছি। প্রথম দশা হচ্ছে আমাদের এ, আর দ্বিতীয় দশা হচ্ছে আমাদের বি। একটা পাত্রে আমরা নিলাম এবং এ আর বি দশা পরস্পর কি আছে, পরস্পর হচ্ছে আমাদের কি থাকবে, সাম্য অবস্থায় থাকবে। তাহলে আমি এখানে কি করে নিলাম, একটা পাত্রের মধ্যে আমরা দুইটা দশা নিলাম, এ এবং বি। এইটা হচ্ছে আমাদের একটা বিশেষ তাপমাত্রা ও চাপে, এটা হচ্ছে আমাদের একটা কি থাকবে, আমাদের সাম্য অবস্থায় থাকবে। তো এখন আসি যে আমাদের এ যে দশাটি আছে, এই এ দশার যে মোল সংখ্যা, এই এ দশার মোল সংখ্যাকে আমরা n1 দ্বারা প্রকাশ করব। এ এর যে চাপ, এ এর চাপকে আমরা p1 দ্বারা প্রকাশ করব। এ এর যে আয়তনকে আমরা v1 দ্বারা প্রকাশ করব। এবং এ দশার যে এনট্রপি আছে, এই এনট্রপিকে আমরা s1 দ্বারা প্রকাশ করব। এবং এ দশার যে গিবস মুক্ত শক্তি আছে, এই গিবস মুক্ত শক্তিকে আমরা g1 দ্বারা প্রকাশ করব। অনুরূপভাবে আমরা বি দশার ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো নিব। তাহলে বি দশার ক্ষেত্রে আমরা এর মোল সংখ্যাকে n2 ধরবো, এর চাপকে আমরা p2 ধরবো, এর আয়তনকে আমরা v2 ধরবো, এর এনট্রপিকে আমরা s2 ধরবো, এবং এর যে গিবস মুক্ত শক্তি আছে এই গিবস মুক্ত শক্তিকে আমরা g2 ধরবো। তাহলে এটা ধরার পরে আমাদের এখন কি করব, যে এই আমাদের যে দুইটা আমরা দশা নিলাম, এ এবং বি দশা, এই এ এবং বি দশার মধ্যে আমাদের নির্দিষ্ট একটা মোল সংখ্যা ছিল। এ দশার একটা নির্দিষ্ট মোল সংখ্যা ছিল, বি দশার একটা নির্দিষ্ট মোল সংখ্যা ছিল। তাহলে ধরেন যে এই পাত্রের মধ্যে দুইটা দশা মিলে আমাদের মোট মোল সংখ্যা হচ্ছে কি, আমাদের মোট মোল সংখ্যাকে আমরা এখানে n ধরে নিলাম। তাহলে এখন আমরা এই কোনো একটা দশার, হইতে পারে সেটা এ দশা, হইতে পারে সেটা বি দশা, তাহলে এ দশার সামান্য পরিমাণ মোল বা সামান্য পরিমাণ মোল আমরা যদি প্রথম দশাকে
দ্বিতীয় দশায় যদি আমরা পরিবর্তন করি, তাহলে এই অবস্থায় হচ্ছে আমাদের গিবস মুক্ত শক্তি কি রকম দাঁড়াবে সেই বিষয়টি হচ্ছে আমরা দেখব। তাহলে এখন আমরা কি করলাম, প্রথমত আমরা এ দশা এবং বি দশা ধরে নিলাম একটা পাত্রের মধ্যে সাম্য অবস্থায় আছে। এখানে তাপমাত্রা এবং চাপটা হচ্ছে কি আমাদের বিশেষ একটা অবস্থায় আছে। তাহলে এই এ এর তাপমাত্রাটাকে আমরা এখানে ধরতে পারি T1, বি এর তাপমাত্রাটাকে আমরা ধরতে পারি T2, কিন্তু এইখানে যে আমাদের চাপ এবং তাপমাত্রার যে দুইটা পদ আছে, এই চাপ এবং তাপমাত্রার পদ দুইটা এখানে আমাদের কি আছে, এগুলো হচ্ছে কি থাকবে, আমাদের স্থির থাকবে। মানে এটা হচ্ছে আমাদের একটা বিশেষ একটা অবস্থা প্রাপ্ত হয়ে আছে। তাহলে এখন আমরা কি করব, যে এই যে আমাদের যে দশাটা আছে, এই দশার সিস্টেমের চাপ এবং তাপমাত্রাটাকে আমরা কি রাখবো, স্থির রাখবো। আচ্ছা, আমি একটু যদি লিখি যে স্থির চাপ, তাহলে চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করব। তাহলে স্থির চাপ ও স্থির তাপমাত্রায়, স্থির চাপ ও স্থির তাপমাত্রায় যদি আমরা অতি ক্ষুদ্র পরিমাণে, অতি ক্ষুদ্র যদি ডিএন, মানে এই ক্ষুদ্র দ্বারা আমরা কি বুঝাচ্ছি, যে ডি দ্বারা হচ্ছে আমরা বুঝাচ্ছি ক্ষুদ্র, যে অতি ক্ষুদ্র ডিএন মোল পরিমাণ, এই যে প্রথম দশা আমাদের এ ছিল, এই এ দশাকে আমরা বি দশায় হচ্ছে কি বি দশায় পরিণত করব। তাহলে ডিএন মোল পরিমাণ এ দশাকে বি দশায় পরিবর্তিত করা হয়। তাহলে দেখেন আমরা কি করলাম, যে আমাদের এই যে দশা ছিল, এই এ দশাকে আমরা বি দশায় খুব সামান্য ডিএন মোল পরিমাণ আমরা বি দশায় রূপান্তর করলাম। তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের গিবস যে মুক্ত শক্তির যে আমরা একটা সমীকরণ জানি, যে গিবস মুক্ত শক্তির সমীকরণটা হচ্ছে কি, দেখেন এখানে যে গিবস মুক্ত শক্তির সমীকরণটা হচ্ছে আমাদের যে ডিজি ইকুয়াল ভিডিপি মাইনাস এস ডিটি। এটা হচ্ছে আমরা জানি যে গিবস মুক্ত শক্তির সমীকরণ থেকে আমরা জানি যে ডিজি ইকুয়াল ভিডিপি মাইনাস এস ডিটি। তাহলে এইখানে পিটা হচ্ছে কি, পিটা হচ্ছে আমাদের চাপ, এসটা হচ্ছে এন্ট্রপি, টিটা হচ্ছে আমাদের তাপমাত্রা, ভি হচ্ছে আয়তন, আর জি হচ্ছে আমাদের গিবস মুক্ত শক্তি। তাহলে এই কথাগুলো আমি এখানে লিখতেছি না। তাহলে দেখেন আমরা যখন খুব ক্ষুদ্র পরিমাণ ডিএন মোল এ দশাকে বি দশায় আমরা পরিবর্তিত করছি, তখন আমাদের গিবস যে মুক্ত শক্তি, এই গিবস মুক্ত শক্তির মানটা কি হয়ে যাবে, হচ্ছে আমাদের জিরো হয়ে যাবে। কারণটা কি, কারণটা এখানে দেখেন আমরা এখানে স্থির চাপ ধরে নিয়েছি, আমরা এখানে কি ধরেছি, স্থির চাপ এবং স্থির তাপমাত্রা। তাহলে স্থির চাপে ডেল পি ইকুয়াল 0 হয়, স্থির তাপমাত্রায় ডেল টি ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি যে ডেল জি ইকুয়াল ভি ইন্টু 0 মাইনাস এস ইন্টু 0। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি যে গিবস যে মুক্ত শক্তির মান, এই ডেল জি ইকুয়াল পাচ্ছি আমরা 0 পাচ্ছি। তাহলে দেখেন যে এই গিবস মুক্ত শক্তির মানটা হচ্ছে কি আমাদের 0 হবে। কখন 0 হবে, যদি আমরা স্থির চাপ এবং স্থির তাপমাত্রায় অতি ক্ষুদ্র পরিমাণ ডিএন মোল এ দশাকে বি দশায় হচ্ছে আমরা যখন পরিবর্তিত করব, তখন হচ্ছে আমাদের গিবস মুক্ত শক্তির পরিমাণটা হচ্ছে কি আমাদের 0 হবে। তাহলে দেখেন আমাদের এই যে গিবস যে মুক্ত শক্তির যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা ডেল্টার সাহায্যে হচ্ছে কি প্রকাশ করতে পারি, যে ডেল জি। এবং এই ডেল জি কে কি লেখা যায়, ডেল জি কে লেখা যায় যে এইখানে আমাদের দশা ছিল দুইটা, একটা হচ্ছে এ দশা এবং আরেকটা হচ্ছে বি দশা। তাহলে এ দশার মুক্ত শক্তি ছিল হচ্ছে আমাদের জি1 এবং বি দশার মুক্ত শক্তি ছিল হচ্ছে আমাদের জি2। তাহলে এখানে হচ্ছে কি মুক্ত শক্তির পরিবর্তন, তাহলে মুক্ত শক্তির পরিবর্তন সমান আমরা কি লিখতে পারি, যে জি2 মাইনাস হচ্ছে কি আমাদের জি1। তাহলে এইখান থেকে দেখেন যে গিবস মুক্ত শক্তির পরিবর্তনটা হচ্ছে কি, যখন আমরা ডিএন মোল বৃদ্ধি করতেছি তখন আমাদের মুক্ত শক্তির পরিবর্তনটা হচ্ছে কি আমাদের 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে জি2 মাইনাস জি1 ইজ ইকুয়ালস টু আমরা 0 লিখতে পারি।
তাহলে এইখান থেকে দেখেন আমরা যদি এই G1টাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে আসি তাহলে আমরা এখান থেকে লিখতে পারতেছি যে G2 মাইনাস G1 এটাকে সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসলাম এবং এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে দেখেন যখন আমরা একটা দশাকে খুব সামান্য পরিমাণ তার মোলকে আমরা যদি অন্য একটা দশায় যদি পরিবর্তিত করি তাহলে হচ্ছে কি আমাদের গিবস যে মুক্ত শক্তি আছে এই গিবস মুক্ত শক্তির মানটা হচ্ছে কি আমাদের উভয় দশার সমান হচ্ছে। তাহলে এখন আমরা একটা কাজ করব, এখন আমরা কাজ করব যে চাপ এবং তাপমাত্রাকে, এই যে আমাদের চাপ ছিল, চাপ এবং তাপমাত্রাটা প্রথমত আমরা কি নিয়েছিলাম, এটাকে আমরা স্থির ধরে নিয়েছিলাম। এইখানে দেখেন স্থির চাপে নিয়েছিলাম এবং স্থির তাপমাত্রায় আমরা প্রথম কাজটা করেছি। এখন আমরা আমাদের হিসাবের সুবিধার্থে একটু কি করব যে আমাদের চাপ এবং তাপমাত্রাটাকে আমরা একটু বাড়াবো। তাহলে কি পরিমাণ বাড়াবো, ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ বাড়াবো। তাহলে এখন আমরা কি করব যে আমাদের যে চাপ ছিল এই চাপ ও তাপমাত্রা, চাপ ও তাপমাত্রাকে যথাক্রমে আমরা কি করব যে ডিপি পরিমাণ চাপ বাড়াবো ও ডিটি পরিমাণ হচ্ছে কি আমরা ডিটি পরিমাণ তাপমাত্রা হচ্ছে কি আমরা বাড়াবো। তাহলে এক্ষেত্রে যদি আমরা তাপমাত্রাটাকে এখানে বাড়াই, প্রথমত আমাদের দেখেন যে চাপটাকে আমরা স্থির রাখছিলাম, এখন আমরা কি করতেছি ডিপি পরিমাণ এবং ডিটি পরিমাণ আমরা চাপ এবং তাপমাত্রাটাকে কি করাবো, বাড়াবো। তাহলে বাড়ালে এদের যে মুক্ত শক্তি ছিল তাহলে এদের মুক্ত শক্তির মানটাও কি হয়ে যাবে, আমাদের বেড়ে যাবে। কি পরিমাণ বাড়বে, তাহলে আগে এই যে এ দশা যে ছিল এই এ দশার মুক্ত শক্তি কি ছিল, এ দশার মুক্ত শক্তি ছিল হচ্ছে আমাদের G1, আর বি দশার মুক্ত শক্তি কি ছিল, বি দশার মুক্ত শক্তি ছিল হচ্ছে আমাদের G2। তাহলে আমরা এখানে ডিপি পরিমাণ এবং ডিটি পরিমাণ চাপ এবং তাপমাত্রা যদি বাড়াই তাহলে এখানে আমাদের কি হবে, আমাদের ডিজি পরিমাণ হচ্ছে কি আমাদের মুক্ত শক্তিটা হচ্ছে কি বেড়ে যাবে। তাহলে এখানে হচ্ছে কি এই এ দশার জন্য আমরা এটাকে দিব G1 এবং বি দশার জন্য আমার মুক্ত শক্তি কি পরিমাণ বাড়বে, মুক্ত শক্তি বাড়বে হচ্ছে আমাদের কি G2। তাহলে এরা যেহেতু হচ্ছে কি আমাদের সাম্য অবস্থায় আছে, এ এবং বি যেহেতু দুইটা দশা হচ্ছে আমাদের কি আছে, সাম্য অবস্থায় আছে, তাহলে এদের যে পরিবর্তিত যে মুক্ত শক্তি হলো এই পরিবর্তিত মুক্ত শক্তিগুলো কি থাকবে, আমাদের সাম্য অবস্থায় থাকবে। তাহলে এই পরিবর্তিত মুক্ত শক্তিগুলোকে আমরা যদি সাম্য অবস্থায় যদি প্রকাশ করি তাহলে দেখেন যে আমরা লিখতে পারি যে G1 ইকুয়াল G2 প্লাস G2। আমরা এটা কি লিখতে পারি, যেহেতু আমাদের দুইটা দশা কি হচ্ছে সাম্য অবস্থায় আছে, এখন আমরা তাপমাত্রা এবং চাপটাকে যদি ডিপি পরিমাণ যদি বাড়াই দেই তাহলে এরা কি হচ্ছে, এরা হচ্ছে নতুন করে আবার সাম্যে অবস্থান করবে। তাহলে আমাদের এদের যে মুক্ত শক্তিটা আছে এদের মুক্ত শক্তিটাকে আমরা কি করলাম, নতুন করে সাম্যে নিয়ে আসলাম। তাহলে এখন আমরা দেখেন এখান থেকে দেখেন যে 1 নাম্বার সমীকরণ থেকে আমরা কি পাইছি যে G2 ইকুয়াল হচ্ছে আমাদের G1 পাইছি। তাহলে আমরা এখানে এই G1 এর জায়গায় G2 বসায় দিতে পারি, আর সমান চিহ্নের উভয় পাশে যদি একই রাশি থাকে তখন আমরা কি করতে পারি যে এই G2 হচ্ছে কি আমরা কাটা দিতে পারি। তাহলে অতএব আমরা এখান থেকে কি লিখতে পাচ্ছি দেখেন যে G1 ইকুয়াল G2, আমরা এটাকে লিখতে পারি কারণ এখানে আমরা দিব যে যেহেতু G1 ইকুয়াল হচ্ছে কি আমাদের G2, তাহলে উভয় পাশে একই রাশি হলে আমরা এটা কি করতে পারি, কাটাকাটি করতে পারি। তাহলে এখন আসি যে আমাদের এই যে ডিজি ইকুয়াল আমরা কি জানি, ডিজি ইকুয়াল আবার আমরা জানি যে ভিডিপি মাইনাস এসডিটি। তাহলে এখন আমরা এইখান থেকে এই G1 এর মানটা হচ্ছে কি আমরা বসাই দিব। তাহলে G1 এর মানটা হচ্ছে কি আমাদের V1 ডিপি মাইনাস S1 ডিটি। এবার G2 এর মানটা যদি আমরা বসাই দেই তাহলে V2 ডিপি মাইনাস S2 ডিটি। এখন আমরা এই V2 এই আয়তনের যে পদগুলো আছে আয়তনের পদগুলোকে একদিকে রাখবো এবং এন্ট্রপির পদগুলোকে আরেক দিকে রাখবো। তাহলে এই কাজটা করার জন্য
আমরা এই V2 এই পুরো পদটাকে এই ডান চিহ্নের পুরো পদটাকে প্রথমত আমরা বাম দিকে নিয়ে আসি, তাহলে হচ্ছে আপনাদের হিসাব করতে একটু সুবিধা হবে। আমি এখানে আপনাদের ভেঙে ভেঙেই দেখাচ্ছি যে V1 dp মাইনাস S1 dt। তাহলে দেখেন এখন আমরা কি করব, এখন আমরা এই V1 কে বাম পাশে আনবো, তাহলে V2 dp মাইনাস V1 dp ইকুয়াল এই S2 dt এই পদটাকে ডান দিকে নিয়ে আসবো, তাহলে হচ্ছে আমাদের S2 dt মাইনাস S1 dt। তাহলে এখন আমরা যে কাজটা এখান থেকে করতে পারি সেটা হচ্ছে আমাদের এই dp এখানেও আছে dp, তাহলে আমরা dp কে কমন নিতে পারি। তাহলে আমরা dp কমন নিলাম, নিয়ে আমরা লিখতে পারি V2 মাইনাস V1, আর এইদিকে আমরা dt কমন নিতে পারি। তাহলে dt কমন নিলে এখানে থাকতেছে আমাদের S2 মাইনাস S1। তাহলে আমরা এখন যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই V2 V1 কে আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে আসব আর dt কে বাম পাশে নিয়ে আসব। তাহলে dp ইকুয়াল dp ডিভাইডেড বাই dt ইকুয়াল S2 মাইনাস S1 V2 মাইনাস V1। তাহলে এখন দেখেন আমাদের যে এনট্রপি, এই যে এনট্রপির পরিবর্তন, আমরা জানি যে এনট্রপির পরিবর্তন ডেল S ইকুয়াল আমরা জানি যে S2 মাইনাস S1। তাহলে এই মানটা আমরা এখানে কি বসাই দেব, যেহেতু হচ্ছে কি এখানে S2 মাইনাস S1 ইকুয়াল আমরা কি লিখতে পারি ডেল S, মানে এনট্রপির পরিবর্তন, তাহলে V2 মাইনাস V1। তাহলে এখন আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, আবার আমরা জানি যে এনট্রপির পরিবর্তন ডেল S ইকুয়াল আমরা লিখতে পারি L ডিভাইডেড বাই T। তাহলে এখানে Lটা কি, এখানে দেখেন Lটা হচ্ছে আমাদের লিন তাপ, এটা হচ্ছে কি আমাদের মোলার লিন তাপ, এবং টিটা হচ্ছে কি, টিটা হচ্ছে আমাদের দশা পরিবর্তনের তাপমাত্রা, আর এলটা হচ্ছে আমাদের মোলার লিন তাপ। তাহলে এখানে ডেল এস এর মান, এই ডেল এস সমান আমরা কি লিখতে পারি যে এল বাই টি। তাহলে এখানে আমরা লিখতে পারতেছি কি এল ডিভাইডেড বাই টি। আর আগে থেকে আমাদের কি ছিল দেখেন, আগে থেকে আমাদের ছিল যে V2 মাইনাস V1। তাহলে এই বাম দিকে আমাদের কি আছে, বাম দিকে আছে আমাদের dp মাইনাস dt। তাহলে এই dp মাইনাস dt ইকুয়াল L ডিভাইডেড বাই T ইন্টু V2 মাইনাস V1, এটা আমরা 2 নম্বর সমীকরণ দেই। তাহলে এই যে 2 নম্বর সমীকরণটা আমরা দিলাম, এই 2 নম্বর সমীকরণকেই বলা হচ্ছে যে ক্লসিয়াস-ক্যাপলারনের সমীকরণ। তাহলে আমরা এটাকে কি করলে প্রতিপাদন করে ফেললাম। তাহলে আমাদের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করতে পারেন, একটা লাইক করতে পারেন, এবং আর কোন কোন টপিকের উপর আপনারা লেকচার চান বা ভিডিও লেকচার চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন। এবং এই শেয়ারের মাধ্যমে হচ্ছে আমাদের কেয়ারিং, আপনারা যত বেশি শেয়ার করবেন আমি তত বেশি আপনাদেরকে কেয়ার করব। তাহলে ভিডিওটি ভালো লাগলে হচ্ছে কি আপনি শেয়ার করতে পারেন, এবং আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন, এবং আপনাদের মন যদি চায় সেক্ষেত্রে করতে পারেন, এবং আপনাদের যদি মন না চায় তাহলে হচ্ছে কি লাইক কমেন্ট শেয়ার এগুলো করা দরকার নাই। তাহলে আজকের ভিডিওটি হচ্ছে কি এখান পর্যন্তই। আমরা পরবর্তী কোনো একটা ভিডিওয়ে আপনাদের সামনে আসব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কোন লেকচারটি প্রয়োজন, কোন টপিকের উপর আপনাদের ভিডিও প্রয়োজন, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।